প্রিয় ছাত্রছাত্রীরা, বর্তমান এই পরিস্থিতিকে তাকিয়ে আমরা পূর্বের ক্লাসের মতো আবারও এই মাধ্যমকে অবলম্বন করে আগামী দিনে ক্লাস এগিয়ে নিয়ে যাব। আমরা ফিফথ সেমিস্টারের ডিএসসি পেপারের যে প্রফেসর শঙ্কুর যে বোমযাত্রীর ডায়েরি পড়েছিলাম, সেই প্রফেসর শঙ্কুর অন্যান্য গল্পের মতো অপর আরেকটি অন্যতম গল্প হচ্ছে প্রফেসর শঙ্কু ও ম্যাকাও। এই গল্প যেহেতু তোমাদের অনেকের কাছে বই আকারে নেই, তাই আমি প্রথমে গল্পটা বলবো বা পড়তে পড়তে যাব এবং তার সঙ্গে সঙ্গে দু একটা কথা বলতে বলতে এগোবো। ফলত এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমরা গল্পটা প্রথমে জানতে পারবো গল্পের বিষয়বস্তু কী, এবং সেখান থেকে আমরা কি জানতে পারছি বা প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্পের মধ্যে কতটা আমার পূর্ববর্তী ক্লাসে যেটা বলেছিলাম যে এটা তোমাদের সায়েন্স ফিকশানের মতো, অর্থাৎ কল্পবিজ্ঞানের গল্পের উপর নির্ভর করে তৈরি একটা গল্প, সেরকমই এর মধ্যে কোন কোন বিশেষ বৈশিষ্ট্য এবং কী কী আমাদের শিক্ষণীয় হিসেবে উঠে আসছে এগুলো অবশ্যই শোনাবো। তো আমরা এই বর্তমান পরিস্থিতিকে তাকিয়ে এই মাধ্যমকে অবলম্বন করেই আমরা আমাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাব এবং তার সাথে সাথে আমরা চেষ্টা করব যাতে এই অতিমারী আবহের জন্য আমাদের কোনো ক্ষতি না হয়, সেই দিকে লক্ষ্য রাখব। তো আসা যাক প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্পের প্রথম অংশে। গল্পটা শুরু হচ্ছে 7ই জুন। বোমযাত্রী ডায়েরির মতো এক্ষেত্রেও আমরা একটা নির্দিষ্ট ডেটে লেখাগুলো বুঝতে পারছি আমরা। তো 7ই জুনে লেখাটা শুরু হচ্ছে। তো প্রথম দিকে এইভাবে বলা হয়েছে যে বেশ কিছুদিন থেকেই আমার মন মেজাজ ভালো যাচ্ছিল না। আজ সকালে একটা আশ্চর্য ঘটনার ফলে আবার বেশ উৎফুল্ল বোধ করছি। আগে মেজাজ খারাপটা হওয়ার কারণটা বলি। একটা গল্প বলার ধরন একটা পাঠককে কিভাবে গল্পের অন্তর্ভুক্ত করিয়ে দিয়ে এবং গল্পের ভেতরেরই একটা চরিত্র মনে মনে তৈরি করে দেওয়া এক অদ্ভুত বৈশিষ্ট্য। গল্পকারের এই বিশেষ বৈশিষ্ট্যের কারণেই কখনো কখনো গল্পগুলো ও পাঠকের কাছে অনেক বেশি মানে নিজের হয়ে ওঠে, অনেক বেশি আদরণীয় হয়ে ওঠে, কারণ সেটা সেই গল্পেরই একটা অংশের লোক হয়ে ওঠার জন্য বা চরিত্র হয়ে ওঠার জন্য বা অংশীদার হয়ে ওঠার জন্য। বিশেষ করে সত্যজিৎ রায়ের হাতেই এই লেখনী কতটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল তা আমরা অনুভব করতে পারি যখন দেখি সেটা কাল উত্তীর্ণ হয়ে আজও মানুষের কাছে জনপ্রিয়তা এতটুকু না কমে যাওয়া থেকে। আমরা সবাই জানি ফেলুদার গল্প, পরতে পরতে সাসপেন্স, এবং বিশেষ করে আবার
এই প্রফেসর শঙ্কুর ডায়েরি, যেটা আজীবন আবালবৃদ্ধ বনিতাদের কাছে জনপ্রিয় হয়ে থাকবে। তো আসা যাক, আমরা গল্পের মধ্যে ঢুকি। আগে মেজাজ খারাপ হওয়ার কারণটা বলি। প্রফেসর শঙ্কু এটা বলছে, প্রফেসর গজানন তরফদার বলে এক বৈজ্ঞানিক কিছুদিন আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। নামগুলো মনে রাখবে। প্রফেসর গজানন তরফদার বলে এক বৈজ্ঞানিক কিছুদিন আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ভদ্রলোক যাবেন হাজারিবাগ। এগুলো শর্ট প্রশ্ন আকারে তোমাদের কাছে আসতে পারে, এগুলো মাথায় রাখবে। আমার নাম শুনে আমার বইটই পড়ে এসেছিলেন আমার সঙ্গে আলাপ করতে এবং আমার ল্যাবরেটরি দেখতে। এর আগে অন্য কোনো বৈজ্ঞানিক যে আসেননি তা নয়, প্রায় সব দেশের বৈজ্ঞানিকেরাই ভারতবর্ষে এলে একবার আমার ল্যাবরেটরিটা ঘুরে দেখে যান। এক নরওয়েজি প্রাণীতত্ত্ববিদ প্রায় 1 মাস কাটিয়ে গিয়েছিলেন আমার এখানে। এগুলো মনে রাখতে হবে যে নরওয়েজীয় প্রাণীতত্ত্ববিদ কদিন কাটিয়ে গিয়েছিলেন, বা 1 মাস কাটিয়ে যাওয়া ব্যক্তিটি কোন দেশীয়, এই রকম শর্ট প্রশ্ন আকারে আসতে পারে। কিন্তু এই লোকটি যেন একটু অন্যরকম, অর্থাৎ ওই প্রফেসর গজানন তরফদারের কথা যে বলা হচ্ছে, তিনি একটু অন্যরকম। এর হাবভাব যেন কেমন কেমন, বড্ড বেশি খুঁটিনাটি প্রশ্ন এবং চাহনিতে এমন একটা চঞ্চল ও তীব্র ভাব, যেন দৃষ্টি দিয়েই আমার গবেষণার সব কিছু রহস্য আয়ত্ত করে ফেলবেন। অর্থাৎ এখানে চরিত্রটা সম্বন্ধে পরিষ্কার বলে দেয়া হচ্ছে যে তার চঞ্চল এবং তীব্র চোখের দৃষ্টি, সেটা প্রফেসর শঙ্কুর ভালো লাগেনি। মৌলিক গবেষণা নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে একটা রেষারেষি থাকতে বাধ্য। মৌলিক গবেষণা মানে নিজে থেকে নতুন কিছু লেখা বা নতুন কিছু সৃষ্টির গবেষণাটাকেই বলা হচ্ছে মৌলিক গবেষণা। সেটা সমস্ত ক্ষেত্রেই মৌলিক জিনিসের একটা আলাদা দাম বা আলাদা একটা পরিচয় থাকেই। তো তাই এখানে বলা হচ্ছে মৌলিক গবেষণা নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে একটা রেষারেষি থাকতে বাধ্য। আমি যে সব তত্ত্ব বছরের পর বছর চিন্তা করে, অঙ্ক কষে, মাথার ঘাম পায়ে ফেলে আবিষ্কার করেছি, তা কেউ এক কেউ এক প্রশ্নের জবাবই সব জেনে ফেলবে, এটা আশা করাটা তো অন্যায়। এবং বৈজ্ঞানিক হিসেবে তিনি পরবর্তী সময় যখন এই কথাটা বলেন যে মাথার ঘাম পায়ে ফেলে অনেক রাত জেগে গবেষণা করে একটা জিনিস তৈরি করেছি, সেটা কয়েকটা প্রশ্নের মাধ্যমেই জেনে নিলে সেটা কি সেই পরিশ্রমটার প্রকৃত ফল বলে বিবেচিত হবে? নিশ্চয়ই না। তাই তিনিও সেই প্রশ্নের স্বাভাবিক প্রশ্নটাই করেছেন। অথচ ভদ্রলোক যেন সেরকমই একটা মতলব, অর্থাৎ তিনি একটা দুটো প্রশ্নের মাধ্যমে যেন সবটা জেনে নিতে চাচ্ছেন। আমার চেহারা দেখে আমাকে বোধহয় নিরীহ গোবেচারা বলেই মনে হয়, নইলে সরাসরি এসব প্রশ্ন করবার সাহস হয় কি করে? আর প্রশ্ন করলেও তার জবাব পাওয়ার আশা করে কি করে? এখানে বেশ তিনি রুষ্ট হয়েই যেন প্রশ্নগুলো করছেন। আমি আবার সেই সময়টা একটা আশ্চর্য ওষুধ নিয়ে গবেষণা করছিলাম। অর্থাৎ যেই সময়ে ওই একজন আমাদের এদেশীয় গবেষক, বিশেষত বিজ্ঞানী, যার নাম হচ্ছে প্রফেসর গজানন তরফদার, তিনি এইসব প্রশ্ন নিয়ে যখন একটা জটিল পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছেন বা একটা পরিবেশ তৈরি করে নিজে কিছু কি বলবো হাসিল করে নিতে চাচ্ছেন বা নিজে কিছু অল্প সময় অর্জন করে নিতে যাচ্ছেন, সেই সময় প্রফেসর শঙ্কু একটি অন্যতম চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এগোচ্ছেন। সেই চিন্তা ভাবনার মধ্যে একটা নতুনত্বও রয়েছে। সেটা কি না, একটা আশ্চর্য ওষুধ নিয়ে তিনি গবেষণা করছিলেন।
ওই খেলে যে ওষুধে পুরো কাজ তখনও দিচ্ছিল না। যে পরীক্ষা 17 সেকেন্ডে একটি স্বচ্ছ ঝাপসা চেহারা নিচ্ছিল। সম্পূর্ণ দৃশ্য হচ্ছিল কোনো উপাদানের একটু গন্ডগোল ছিল, সেই কারণেই আমার মনটা উদ্বিগ্ন ছিল। আর সেই সময় এলেন তরফদার মশাই। আমরা প্রথমের দিকের ক্লাসে প্রফেসর শঙ্কুর যেই লেখনী, তার উপর নির্ভর করে বেশ কিছু কথা বলেছি, যেটা সমসাময়িক সময়ের নিরিখে এবং সেই সময়ের প্রেক্ষিতে কতটা বিজ্ঞানসম্মত হয়েছে এবং কতটা তিনি বিভিন্ন দিক থেকে প্রভাবিত হয়েছেন এবং সেই প্রভাব ওনার মধ্যে কতটা মৌলিকতা রয়েছে, সেটা নিয়ে টুকরো টুকরো ছোটো ছোটো আমরা আলোচনা করেছিলাম। যে সত্যিই যেই সময় এই ঘটনাগুলো লিখছেন, সেই সময়ে আমাদের পাশ্চাত্য ও যেই সাহিত্য, আমাদের পাশ্চাত্য যেই চিন্তা ভাবনা, সেখানে বিজ্ঞানের অগ্রগতি কতটা এই সকল ধারণাকে জন্ম দিতে প্রণোদিত করছে, কতটা তার দ্বারা লেখক প্রভাবিত হচ্ছেন, অ্যান্ড সেইগুলো নিয়ে আমরা ছোট টুকরো টুকরো আলোচনা করেছিলাম প্রথম অংশে। সেই নিরিখেই আমি বলছি যে একজন লেখকের মধ্যে যখন কোনো চিন্তা ভাবনার এই অভিনবত্ব অর্থাৎ নতুন নতুন কৌশলগুলো উঠে আসে, তখন সেটা তখনই মৌলিক হয় যখন সেটা একেবারে প্রথমেই লেখকের মনে চলে আসে। কল্পবিজ্ঞানের গল্প ও আবিষ্কৃত যতক্ষণ না হচ্ছে, এই যে নতুন 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 জিনিসের আসা যাওয়া মানুষের মধ্যে, এটা হচ্ছে কল্পনা কেন্দ্রিক হয়ে আমাদের কাছে চলে আসে এবং সেটা অত্যন্ত আগ্রহের বিষয় হয়ে ওঠে। তার কারণ তার মধ্যে সেই নতুনত্ব থাকে, যেই নতুনত্ব পূর্বে আমরা কখনো দেখিনি বা কখনো শুনিনি। তো আজকে আমরা এই একবিংশ শতাব্দীর এই দ্বিতীয় দশকে এসে দাঁড়িয়ে বা দ্বিতীয় দশকের সময়ে এসে আমরা যেই অগ্রগতির পথিক হয়েছি, যেই নিত্য নতুন জিনিসের সঙ্গে আমাদের পরিচয় ঘটছে, সেই জায়গায় দাঁড়িয়ে এমন কিছু কিছু জিনিসের সঙ্গে এই মুহূর্তে আমাদের পরিচয় ঘটে গেছে, যা আজ থেকে 10 বা 15 বছর আগে সেটা আমরা কল্পনা করে উঠতে পারিনি। অর্থাৎ আমরা এখনই যে অভিনবত্বের সঙ্গে নিজেদের জীবনযাপনটাকে জড়িয়ে নিয়েছি বা যে অভিনবত্বের সঙ্গে আমাদের জীবনযাপন প্রবাহমানতা নিয়ে এগিয়ে চলেছে, সেই জীবনযাপনের মধ্যে সেই নতুনত্ব অবশ্যই আমাদের কাছে 15-20 বছর আগে নিশ্চয়ই কল্পনারই অংশ ছিল, যা আজ ফসল হয়ে প্রমাণিত হয়েছে। তেমনি সত্যজিৎ রায়ের এই সময়ের লেখা লেখনী আজকের সময়ে দাঁড়িয়ে এখনও নতুনত্ব হিসেবে প্রমাণ হচ্ছে। তার কারণ এই প্রফেসর শঙ্কুর সম্পূর্ণ যদি প্রত্যেকটা গল্প আমরা দেখি, তার মধ্যে এমন বেশ কিছু নতুনত্ব রয়েছে যে যার মাধ্যমে আমরা শুধু কল্পনার মাধ্যমেই এগিয়েছি আজ পর্যন্ত। এখনও তাকে আমরা আমাদের বাস্তব ভূমিতে প্রমাণ করে উঠতে পারিনি যে এটা এই প্রসেসে গিয়ে সফলতা আমার দিকে নিয়ে আসবে বা আমরা নতুন জিনিসটা তৈরি করে উঠতে পারবো। হ্যাঁ, আমরা মঙ্গল গ্রহে যেতে পেরেছি। মঙ্গল গ্রহের মতো অন্যান্য গ্রহে আমরা বিভিন্ন জিনিসের সন্ধান পেয়েছি। মানুষের নিত্য নতুন বৈশিষ্ট্যের সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে। কল্পনার দূরদর্শিতা আমাদের সবথেকে জীবন্ত মাধ্যম, অর্থাৎ টেলিভিশন মাধ্যম বা ইন্টারনেট মাধ্যম, সেই মাধ্যমটাকে আরও বেশি সজাগ করে তুলেছে এবং তার মাধ্যমে কল্পনা কেন্দ্রিক জিনিসগুলো আরও আমাদের কাছে তার সুপ্ত জায়গা থেকে অনেকটা কল্পনা বাস্তব মিশ্রিত একটা মধ্যম বাস্তবতার
মাঝখানে এসে দাঁড়িয়েছে, যেখানে সেটাকে একেবারে কল্পনার জিনিস হিসেবেও যেমন আমরা উড়িয়ে দিতে পারি না, আবার বাস্তবের জিনিস হিসেবেও সেটাকে একেবারে মাঝখানেও আনতে পারছি না। অর্থাৎ আমরা কল্পনা এবং বাস্তবের মাঝামাঝি একটা এমন আহ, নতুনত্বের জায়গায় এসে দাঁড়িয়েছি, এমন একটা চিন্তা ভাবনার মধ্যস্থতার স্থানে এসে দাঁড়িয়েছি, যেখানে জিনিসটাকে শুধু কল্পনা বলে উড়িয়ে দিতে পারবো না, আবার শুধু একেবারেই বাস্তব বলেও আমরা সেটার উপর আহ, সম্পূর্ণ দাঁড়াতে পারবো না। মাঝখান থেকে, এই দুটোর মাঝখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আহ, আমরা আমাদের কল্পনাটাকে আরো বেশি শানতে পারবো, আরো বেশি ধারালো করতে পারবো, এবং বাস্তবটা এই জায়গায় যেতে পারে এই বিশ্বাস নিয়ে আমাদের যারা বর্তমানের প্রকৃত গবেষক তারাও এগোতে পারবেন, যদি সেটাকে বাস্তব জায়গায় আনা যায়। অর্থাৎ আমার দিকে কোথাও এই কল্পনা কেন্দ্রিক জিনিসগুলো, অর্থাৎ এই কল্পবিজ্ঞানের গল্প হিসেবে যেগুলো আসছে সেইগুলোই ভবিষ্যতে আমার দিকে, আমাদের মনুষ্য প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে প্রণোদিত করে বা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো যাক, এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে আজও আমরা একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়ে আহ, এর প্রাসঙ্গিকতাকে আহ, প্রাধান্য দিচ্ছি, এই প্রাসঙ্গিকতাকে আমরা স্বীকার করছি, এবং সেই স্বীকারের অন্যতম উদ্দেশ্যই হচ্ছে আমাদের মনুষ্য প্রজন্মকে আরও কয়েক ধাপ এগিয়ে দেওয়া, বা সেই কল্পনা কেন্দ্রিক জিনিসের মাধ্যমে আমরা আরও কয়েক ধাপ এগিয়েছি এই ইতিহাসটাকে খুঁজে নেওয়া, বা সেই ইতিহাসটাকে জেনে নেওয়া। তো যাক, সেই তরফদার মশাইয়ের প্রশ্নবাণ নিয়ে প্রফেসর শঙ্কু জর্জরিত। তার প্রশ্নবাণের ঠেলা সামলাতে সেদিন আমার রীতিমতো বেগ পেতে হয়েছিল, আর সে কি বেয়ারা রকমের কৌতূহল! আর ওষুধপত্রের বোতল হাতে নিয়ে ছিপি খুলে শুঁকে না দেখা অবধি যেন তার শান্তি নেই। তবে একটা জিনিস টের পেয়ে বেশ মজা লাগছিল, আমার নিজের তৈরি ওষুধের প্রায় একটিও প্রফেসর তরফদার চিনে উঠতে পারছিলেন না। অর্থাৎ সেগুলি কী কী জিনিস মিশিয়ে যে তৈরি হয়েছিল তা তিনি মোটেই আন্দাজ করতে পারছিলেন না। স্বাভাবিকভাবেই কোনো গবেষকের কোনো একটা অংশ নিয়ে যদি একটু বেশি কৌতূহল আমরা প্রকাশ করি, সেই কৌতূহলটা কতটা আহ, উচিত বা কতটা ঔচিত্যের জায়গা থেকে আহ, সীমানাবর্তী অংশ পর্যন্ত এগোচ্ছে, সেটা অনেক সময় যিনি কৌতূহলী হয়ে যাচ্ছেন তিনি অনেকটা বুঝতে পারেন না। ফলত একটা নিজেদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়, নিজেদের মধ্যে একটা সীমানা লঙ্ঘনের আহ, যে কি বলবো, মনের অপরাধ তৈরি হয়। সেখান থেকেই আহ, পরস্পরের বিশ্বাসের জায়গায় থেকে নিজেদেরকে হারিয়ে ফেলি। তো সেরকমই জায়গা থেকে তরফদার মশাই ইচ্ছাকৃতভাবেই বা অজান্তে সেই সীমানা লঙ্ঘনটা করে ফেলেছেন বা করছেন, বা তার করা উচিত নয় এই বোধেও তিনি পৌঁছাতে পারছেন না। অর্থাৎ তিনি মানে অত্যন্ত বেশি কৌতূহলী হয়ে এগিয়ে যাচ্ছেন, এরকমই একটা পরিবেশ। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রফেসর শঙ্কু এই তার স্মৃতিচারণটা করছেন বা লিখছেন। আমি অবশ্যই আমার খাতাগুলো তাকে ঘাঁটতে দিইনি, অর্থাৎ তার মধ্যেই অদৃশ্য হবার ওষুধের ফর্মুলা এবং সেই সম্বন্ধে আমার গবেষণার যাবতীয় নোট ছিল। সেই খাতাটা আমি সব সময় চোখে চোখে রেখেছিলাম। কথা বলতে বলতে হঠাৎ একটা এই রেজিস্ট্রারি চিঠি এসে পড়াতে এবং আমার চাকর প্রহ্লাদ বাড়িতে না থাকাতে আমাকে 2 মিনিটের জন্য উঠে বাইরে যেতে হয়েছিল। ফিরে এসে দেখি তরফদার খাতাটা খুলে আমার লেখা গোগ্রাসে গিলছেন। তার হাবভাবে একটা অস্বাভাবিক উত্তেজনা। একজন বিজ্ঞানীর হাতে আর একজন বিজ্ঞানীর পরিশ্রমের ফসল হিসেবে যাতে সব কিছু লেখা রয়েছে এমন জিনিসটা তার হাতে পড়ে যাওয়ার ফলে তিনি গোগ্রাসে চেয়ে
গিলবেন, সেটা স্বাভাবিক। এবং সেই স্বাভাবিক পরিস্থিতির মধ্যে যে অস্বাভাবিক পরিস্থিতির অজান্তে জন্ম হয়ে যায়, সেটাই তৈরি হয়েছে। তো আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে তরফদার মশাই প্রয়োজনের থেকে বেশি কৌতূহলী হয়ে বা নিজের পরিকল্পনা মতো প্রফেসর শঙ্কুর এতে এসেছেন, গবেষণাগারে এসেছেন, এবং সেখানে এসে প্রফেসর শঙ্কুর বর্তমান গবেষণা বিষয় হিসেবে, অদৃশ্য হওয়ার বিষয় হিসেবে যেই তথ্য বা যেই প্রমাণ বা যেই পরিশ্রমের মাধ্যমে এগিয়েছেন যতটা, সেটা তরফদার মশাইয়ের হাতে পড়ে যায়। এবং সেই লেখাটা পড়ছেন, পড়তে পড়তে তিনি অত্যন্ত একটা অস্বাভাবিক উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছেন। এটা প্রফেসর শঙ্কুর চোখে পড়েছে। এত কিছু কথার পরে একটা কথা এখন বলে নিই। অনেকের কাছে মনে হবে এটা আমি রিডিং পড়ে এগোচ্ছি। আসলে প্রথমেই আমি বলেছি, আবার রিপিট করছি, পুনরায় বলছি, অনেকের কাছে এই গল্প এখনো পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আমি বেশ কিছুটা নিশ্চিত। তার কারণ এই অতিমারী আবহের ফলে অনেকে সংগ্রহ করে উঠতে পারেনি। যদি লাইব্রেরি থাকতো হয়তো অনেকে সংগ্রহ করে উঠতে পারত। কিন্তু না পারার জন্যে, সংগ্রহ করে উঠতে না পারার জন্যে আমি চেষ্টা করছি যাতে করে এই বলার মাধ্যমে গল্পটা বোঝাও যায়, এবং গল্পের মধ্যে কী কী বলা আছে সে সম্বন্ধে একদম ছাত্রছাত্রীরা বা তোমরা উপকৃত হও বা জানতে পারো। সেই কারণে এইভাবে পড়তে পড়তে এগোচ্ছি। তো যাক, এরপরে কি আছে না, আমি তার হাত থেকে খাতাটা ছিনিয়ে নেবার ভদ্রতাটা করতে পারলাম না, কিন্তু তার পরিবর্তে বাধ্য হয়ে একটা মিথ্যের আশ্রয় আমাকে নিতে হলো। বললাম, দেখুন, আমি এইমাত্র একটি চিঠি পেয়েছি, তাতে একটা বড় দুঃসংবাদ রয়েছে। আপনি যদি কিছু না মনে আজ আর আপনার সাথে কথা বলতে পারছি না। এটা হচ্ছে একটা কৌশল। তাকে সরাসরি না না বলে পরিস্থিতিটা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে সেই খাতাটা যাতে সেখানে রেখে দিয়ে আমরা বেরিয়ে আসতে পারি সেখান থেকে। তাই প্রফেসর শঙ্কু সেই চেষ্টাটাই করলেন। এরপর আরও দুদিন এসেছিলেন প্রফেসর তরফদার, কিন্তু আমার ল্যাবরেটরিতে তার প্রবেশ করা হয়নি। কারণ তিনি এসেছেন জেনেই আমি ল্যাবরেটরিতে তালা লাগিয়ে তাকে বৈঠকখানায় বসিয়েছি। ফলে দুবারই ভদ্রলোক চা খেয়ে 5 মিনিটে উসখুস করে আজে বাজে বকে বিদায় গ্রহণ করেছেন। বোঝাই যাচ্ছে এটাও পরিকল্পনা মাফিক এসেছিলেন, তার মানে প্রমাণ হয়ে গেল। তাই তিনি আরও দুবার এসেছিলেন এবং তিনি 5-7 মিনিটের বেশি থাকেননি, বৈঠকখানায় বসে বেরিয়ে গেছেন। এরপরে আসল গল্পের রহস্যটা শুরু হচ্ছে। তিনি যে এতটা জেনেছিলেন, এরপর শুরু হচ্ছে আসল জিনিস। কি না, তারপর কবে যে তিনি হাজারিবাগ ফিরে গেছেন জানি না। হাজারিবাগ থেকে এসেছিলেন এই কদিন আগে। বুধবার তার কাছ থেকে একখানা চিঠি পেয়েছি। এই চিঠি মর্ম আমার মোটেই ভালো লাগেনি। তরফদার আমার গবেষণা সম্পর্কে একটা চাপা বিদ্রুপের সুরে লিখেছেন যে তিনি আমার কাছে মোটেই ইমপ্রেসড হননি। মানে প্রফেসর শঙ্কুর কাছে তিনি ইমপ্রেসড হননি। আসলে বিজ্ঞানীরা বিজ্ঞানীদের কাছে এসে অনেকটা ইমপ্রেসড হন তার নতুন গবেষণা, নতুন চিন্তাভাবনার মাধ্যমে, যে বাহ, সুন্দর, এটা বেশ সুন্দর পরিকল্পনা, ইত্যাদি ইত্যাদি। এটা তরফদার মশাই স্বীকার করেন। তাই তিনি বলছেন যে তিনি ইমপ্রেসড হননি, এবং তিনি নিজেই একটি অদৃষ্ট হওয়ার আশ্চর্য উপায় আবিষ্কার করতে চলেছেন। আমার আবিষ্কারের চেয়ে তার মূল্য নাকি অনেক বেশি। অল্প দিনের মধ্যেই নাকি তিনি এই আবিষ্কারের কথা প্রচার করে আমাকে টেক্কা দেবেন। প্রমাণ হয়ে গেল একটা গবেষকের খাতা থেকে আরেকজন গবেষক কীভাবে জিনিসগুলো চুরি হয়ে যায়। প্রসঙ্গক্রমে একটা কথা তোমাদের বলে রাখি, এই গবেষণা জিনিস সংক্রান্ত বিষয়ে একটা বিষয়, একটা বাজে জিনিস আছে, যে যতক্ষণ পর্যন্ত না মৌলিক চিন্তা ভাবনা একটা সংস্থা কেন্দ্রিক বা একটা পরিচয় কেন্দ্রিক হয়ে সবার কাছে লিখিত রূপ না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই মৌলিক চিন্তার দাবিদার
যিনি চিন্তাটা করে এনেছেন তিনি হন না। তাই এ কারণেই আমাদের এই সাহিত্যের জগতেও যদি কোনো মৌলিক চিন্তাভাবনার ব্যাপার থাকে, যেটাকে আমরা গবেষণা বলি, সেই গবেষণার ক্ষেত্রেও যদি নতুনত্ব কিছু থাকে, সেখানে সেটা রেজিস্টার্ড হয়, রেজিস্ট্রি হয়ে জিনিসটা যিনি এই মৌলিক গবেষণার অংশীদার, যিনি এই মৌলিক গবেষণার প্রধান দাবিদার, তার নাম সহ একটা সমস্ত একটা স্ট্যাম্প রয়েছে, যাতে পরবর্তীকালে এটার উপরে কেউ কিছু করতে গেলে এনার নামটা স্বীকার হয়, বা ইনি আগে করেছেন বা এই কাজটা হয়েছে এটা তাকে স্বীকার করতে হয়। যদিও বর্তমানে প্রতিনিয়ত সমস্ত ক্ষেত্রেই এই গবেষণার মৌলিক জিনিস চুরি হয়, দেশ থেকে দেশান্তরে সেই চুরির আবহ ভালো রকম বর্তমান থাকে, একজনের জিনিস আর একজন নিজের বলে চালিয়ে দেয়। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে তো আলাদা করে প্রমাণ করাটা সম্ভব হয় না। তাই অনেক সময় অন্যের জিনিসটা নিজের নামে চালিয়ে দেওয়ার প্রবণতা আমাদের চারিদিকে, যেটা এমনি সাধারণ বিষয় দিয়েই আমরা বুঝতে পারি, সেটা গবেষণাধর্মী জিনিসের ক্ষেত্রেও সম্ভব এইভাবেই এগোই। তো যাক, এক্ষেত্রেও তাই হয়েছে, একজন গবেষকের গবেষণার জিনিস নিয়ে আরেকজন টেক্কা দিচ্ছে এবং সেটা নিয়ে একটা জলঘোলা পরিবেশ তৈরি করছে। এই হচ্ছে এখন বর্তমানের পরিস্থিতি। তো আমরা যন্ত্র মাধ্যমের মাধ্যমে এগিয়ে যাওয়ার কারণে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ক্লাসটা নিতে পারি। তাই আজ এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে এসে আমরা এর পরবর্তী অংশে যেই টক্করটা আসবে পরস্পর পরস্পর মুখোমুখি, নতুন আবিষ্কার এবং তার মধ্যে কতটা আমাদের শিক্ষা দিচ্ছে, বা কতটা আমাদের আমাদের সময়টাকে আরও বেশি মূল্যবান করে সেটার মূলধনটা আমাদের হাতে দিয়ে যাচ্ছে, তার প্রমাণ আমরা পরবর্তী অংশে পাবো একটু একটু করে। আজকের মতো এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো।